ডিজাইন কাজের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম। আমি আপনাদের সাথে আছি জাহিদুর রহমান। আমাদের ক্লাসের সেকেন্ড ক্লাসের সেকেন্ড পার্ট আমরা এখন ইনলাইন সিএসএস সম্পর্কে জানবো এবং ফন্ট ফ্যামিলি এবং ফন্ট সাইজ এই ধরনের বিভিন্ন সিএসএস স্টাইল সম্পর্কে জানবো। সো ইনলাইন সিএসএসটা কি করে লিখতে হয়? ইনলাইন সিএসএস অর্থ হচ্ছে সিএসএসটা ট্যাগের ভেতরে লেখা, ট্যাগের ভেতরে সিএসএস লেখাকে বলা হয় ইনলাইন সিএসএস। যেমন আমরা যদি একটা পি ট্যাগ নিলাম, এর ভিতরে আমরা একটা ডেমো টেক্সট লিখি। আমরা এই লেখাটা কপি করি এবং পেস্ট করি বারবার, যাতে আমাদের লেখাটা একটু বড় হয়। সো আমরা বড় করলাম, একটু ব্রাউজারে দেখি আমাদের নিচে লরেম ইপসাম লেখাটা এসেছে। সো দেখুন, আমাদের যখনই আমরা ইনলাইন সিএসএস লিখবো, প্রথমে ট্যাগ নেমের পরে অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউট নেমটা হচ্ছে স্টাইল। এই অ্যাট্রিবিউটটা যে কোনো ট্যাগে ইউজ করা যায়, অর্থাৎ ট্যাগ নেমের পরে স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করা যায়। এবং স্টাইল অ্যাট্রিবিউটের পরে আমরা কি করব, ইকুয়াল এবং ডাবল ইনভার্টেড কমা দেব। ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এই যে আমাদের সিএসএস প্রপার্টিজগুলো আছে এগুলো লিখব। সিএসএস প্রপার্টিজ লিখব ঠিক এভাবে, সিএসএস প্রপার্টিজ লিখে কোলন দেব এবং এই প্রপার্টিজের ভ্যালু লিখব, ভ্যালু শেষ হলে সেমিকোলন দেব। ঠিক এভাবে করে যদি সিএসএস প্রপার্টিজ দ্বিতীয়টা লিখতে হয়, তো এটা সিএসএস প্রপার্টিজ অন, এরপরে লিখব সিএসএস প্রপার্টিজ এটা সিএসএস প্রপার্টিজ অন, সিএসএস প্রপার্টিজ টু এর পরে ভ্যালু লিখব, আবার সেমিকোলন দেব। এভাবে করে যতগুলো খুশি ততগুলো লেখা যায়, অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার ভিতরে প্রপার্টিজ এবং কোলন দিয়ে ভ্যালু সেমিকোলন শেষ। সেকেন্ড প্রপার্টিজ লিখতে গেলে স্পেস দিয়ে প্রপার্টিজ নেম লিখলাম, কোলন দিলাম, ভ্যালু দিলাম, সেমিকোলন দিলাম, শেষ। এভাবে অসংখ্য লেখা যায়, ঠিক অ্যাট্রিবিউটের মতোই। আমরা অনেকটা অ্যাট্রিবিউট সিস্টেমে, বাট এখানে প্রপার্টিজ এবং কোলন দিয়ে ভ্যালু, তারপরে সেমিকোলন দিতে হবে। সো আমরা কিছু রিয়েল প্রপার্টিজ দেখি। যেমন আমাদের প্রথমেই আছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটা কি? আমরা এই যে লিখি, লেখার ধরন, এটাকে বলা হয় ফন্ট। অর্থাৎ আমরা দেখুন আমাদের হাতের লেখা এক একজনের এক এক রকম স্টাইলে, কারোটা একটু লম্বা, কারোটা একটু কাত করা, এই ধরনের বিভিন্ন লেখা আছে, অর্থাৎ হাতের লেখার ধরন আলাদা। এটাকেই বলা হয় ফন্ট ফ্যামিলি। অর্থাৎ ফন্ট ফ্যামিলি কেমন হবে? ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলে আমার লেখার ধরন চেঞ্জ হবে। তো আমরা দিলাম ফন্ট ফ্যামিলি, আমি আগেই বলেছিলাম যে কোলন দেব এবং এরপরে ফন্ট ফ্যামিলি নেম দেব। আপনারা হয়তো জানেন না, কিন্তু একটা ফন্ট আছে, কিছু ফন্টের নাম আছে, যেমন এরিয়াল নামে একটা ফন্ট আছে, আমরা কোলন দিলাম, অর্থাৎ ফন্ট ফ্যামিলিটা এরিয়াল হলো। দেখি আমরা একটু আমাদের ব্রাউজারে দেখি, দেখুন ফন্টটা চেঞ্জ হয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের যদি ফন্ট ফ্যামিলি না থাকতো তো ফন্টটা এরকম ছিল, ছোট, এবং লেখার স্টাইলটাও আলাদা ছিল। এবারে যখন আমরা ফন্ট ফ্যামিলি লিখলাম, ফন্ট ফ্যামিলি লিখে ফন্টের নেম দিলাম এরিয়াল। ফন্ট ফ্যামিলি অর্থ হচ্ছে সহজ কথায় ফন্টের নেম, সেটা একটা অথবা একাধিক হতে পারে। ফন্ট ফ্যামিলি দেওয়ার কারণ হচ্ছে একাধিক ফন্টের একটা ফ্যামিলিও তৈরি করা যায়, অর্থাৎ এরিয়াল কমা দিয়ে আর একটা ফন্টের নেম এভাবে লেখা যায়। টাইমস নিউ রোমান বা এরকম অনেক ফন্ট আছে, তো সেইগুলো লেখার জন্য বলা হয় ফন্ট ফ্যামিলি। নর্মালি ফন্ট ফ্যামিলি বলতে ফন্টের নেম বোঝায়। তো আমরা একটু দেখি, আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে ফন্ট ফ্যামিলির কাজ। এরপরে আমরা যেটা করতে পারি, আমাদের ফন্ট সাইজ, অর্থাৎ লেখাটার সাইজ বড় হবে নাকি ছোট হবে, সেটা হচ্ছে ফন্ট সাইজ। দেখুন আমরা সেমিকোলনের পর একটা স্পেস দিয়ে ফন্ট সাইজ লিখে কোলন দিলাম এবং আমরা লিখলাম 20 পিক্সেল। কম্পিউটারে সব কিছু, ওয়েব ডিজাইনে সব কিছু পিক্সেলে মাপা হয়। অর্থাৎ যেমন আমাদের স্ক্রিনের রেজুলেশন হচ্ছে, এখান থেকে ওয়াইড হচ্ছে 1366 পিক্সেল এবং হাইট হচ্ছে 768 পিক্সেল। তো সেই পিক্সেল অনুযায়ী আমাদের ফন্টটা হবে 20 পিক্সেল। তো দেখুন ফন্টটা বড় হয়ে গিয়েছে, তাই না? অর্থাৎ ফন্টটার সাইজ বড় হয়ে গিয়েছে। এর কারণ কি? কারণ আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দিয়েছি। এরপরে আমরা আসুন ফন্ট ওয়েট।
ফন্ট ওয়েট বলতে বোঝায় ফন্টটা কতটুকু মোটা হবে। ফন্ট ওয়েট, সরি ফন্ট ওয়েট তো আমরা লিখলামই। ফন্ট ওয়েট আমরা 300 দিলাম। সব থেকে মোটা হচ্ছে 900 হয়। দেখুন কোনো চেঞ্জ হলো না, কারণ 300 হচ্ছে রেগুলার সাইজ। আমরা যদি 500 দিতাম তো কি হতো আমরা একটু দেখি। আমাদের 500 দিলে চেঞ্জ হচ্ছে না, কিন্তু 900 দিলে ঠিকই চেঞ্জ হবে। দেখুন 900 দিলে ফন্টটা বোল্ড হয়ে গেল, তাই না? তো আমাদের ফন্টটা বোল্ড হয়ে গেল। কেন বোল্ড হলো? কারণ আমরা ফন্ট ওয়েটটা অনেক বাড়িয়ে দিয়েছি। এরপরে আমরা কোলন দিয়ে আরও অনেক সেমিকোলন দিয়ে আমরা আরও অনেক অ্যাট্রিবিউট লিখতে পারি, যেমন ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলটা কি কাজ করে? আমরা এখানে ফন্ট স্টাইলটা লিখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফন্ট স্টাইলে 3টা স্টাইল আছে, নর্মাল, ইটালিক, অবলিক। আমাদের কখনোই ফন্ট স্টাইলে গিয়ে নর্মাল লিখতে হবে না, কারণ বাই ডিফল্ট ফন্ট স্টাইল নর্মালই থাকে। সো আমরা যদি নর্মাল লিখি, দেখুন নর্মাল লিখলে কি হবে, কোনো চেঞ্জ নেই। কিন্তু যদি ইটালিক বা অবলিক লিখি, অর্থাৎ একটু কাট করে হবে ইটালিক। আমরা যদি ইটালিক লিখি, দেখুন ফন্টটা কাট হয়েছে, একটু বাঁকা হয়ে গিয়েছে। একইভাবে যদি আমরা ফন্ট অবলিক লিখি, অবলিক কপি করে এখানে যদি আমরা অবলিক লিখি, দেখুন আমাদের ব্রাউজারে রিফ্রেশ করলে ফন্টটা বাঁকাই রয়েছে। অর্থাৎ ইটালিক বা অবলিক দিলে আমাদের ফন্টটা একটু বাঁকা হয়, ফন্টের স্টাইলটা একটু বাঁকা হয়। দেখুন এই অবলিক অথবা ইটালিক, এটা কিন্তু আমরা যে ট্যাগ আগে শিখেছিলাম স্ট্রং, আমরা শিখেছিলাম আই, অর্থাৎ আই ট্যাগ শিখেছিলাম ইটালিক করার জন্য, অথবা ইএম ট্যাগ শিখেছিলাম ইটালিক করার জন্য। সেই ইএম অথবা আই ব্যবহার না করে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে ফন্টটা বাঁকা করব, এই লেখাটা স্টাইল বাঁকা করব, ওই ট্যাগটা ইউজ না করে। এবং সেটা কি করে করতে পারি? ফন্ট স্টাইল ইটালিক লেখার মাধ্যমে। তো এবারে আসুন কালার, অর্থাৎ কালার বলতে বোঝায় লেখার কালার। আমাদের এটা মাথায় রাখতে হবে, কালার বলতে বোঝায় লেখার কালার। যেমন মার্কিউ টুলে আমরা বিজি কালার দিয়েছিলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডের রং কি হবে? এখানে স্টাইলের ভিতরে কালার বলতে বোঝায়, স্টাইলের ভিতরে কালার প্রপার্টিজ বলতে বোঝায় ফন্টের কালার। যেমন ফন্টের কালার আমরা যদি ব্লু দিই, সেমিকোলন দিলাম, ব্লু যদি দিই, দেখুন লেখাটা ব্লু হয়ে গিয়েছে, তাই না? আমাদের লেখাটা সম্পূর্ণ ব্লু হয়ে গিয়েছে। তো কালারটা আমরা বুঝলাম। লাইন হাইট, আমাদেরকে লাইন হাইটটা বুঝতে হবে। লাইন হাইটটা যদি আমরা কপি করি, লাইন হাইটটা কপি করে আমরা এখানে লাইন হাইট দিলাম। লাইন হাইটটা হচ্ছে একটা লাইন থেকে আর একটা লাইনের হাইট কতটুকু। দেখুন এখানে একটা বোঝার বিষয় আছে, ফন্ট সাইজটা আমরা পিক্সেলে লিখেছি, কিন্তু ফন্ট ওয়েটটা পিক্সেলে হয় না, নর্মালি শুধু নাম্বারে হয়। লাইন হাইটটা আবার পিক্সেলে হয়। যেমন আমরা যদি 50 পিক্সেল দিই, লাইন হাইট 50 পিক্সেল। লাইন হাইট শব্দের অর্থ হচ্ছে এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব, এটাকে বলা হয় লাইন হাইট। অথবা একটা লাইনের উচ্চতা কতটুকু হবে, একটা লাইন কতটুকু জায়গা জুড়ে থাকবে। আমরা যদি রিফ্রেশ দিই, দেখুন একটা লাইন থেকে অন্য লাইন অনেক ফাঁকা হয়ে গিয়েছে, তাই না? এর কারণটা হচ্ছে আমরা লাইন হাইটটা বাড়িয়ে দিয়েছি। যদি লাইন হাইটটা বাড়িয়ে না দিয়ে 10 দিতাম, দেখুন লাইন হাইটটা কম হওয়ার ফলে একটা লাইনের ভিতরে আর একটা লাইন ঢুকে গিয়েছে। বাই ডিফল্ট অলওয়েজ একটা লাইন হাইট থেকে থাকে, তো আমরা সেই বাই ডিফল্ট লাইন হাইট এরকম থাকে, কিন্তু সেটাকে আমরা ইচ্ছা করলে বাড়াতে পারি। 40 পিক্সেল দিলাম লাইন হাইট, 40 পিক্সেল দিলে লাইন হাইটটা বেড়ে গেল। আমরা একটু ভিতরে লেখা চেঞ্জ করে দিই, যাতে পরবর্তীতে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারি। আমরা একটু বিভিন্ন ধরনের লেখা দিলাম। এখন দেখুন এই লেখার ভেতরে আমরা এবার যে স্টাইলটা শিখবো সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। আমরা এই এক্সট্রা লেখাগুলো আনলাম শুধু টেক্সট অ্যালাইনটা বোঝার জন্য। টেক্সট অ্যালাইনটা কি হতে পারে? টেক্সট অ্যালাইন হচ্ছে টেক্সটের এই যে লেখাগুলোর অ্যালাইনমেন্ট, অর্থাৎ বাম দিক থেকে হবে নাকি ডান দিক থেকে হবে, নাকি সেন্টার, লেখাগুলো সব সেন্টারে অ্যালাইন করা থাকবে, সাজানো থাকবে,
নাকি ডান বাম দুটোই একেবারে একই স্কেল অনুযায়ী সাজানো থাকবে। তো এই 4টা স্টাইল আছে। সো আমরা টেক্সট অ্যালাইন দিলাম, টেক্সট অ্যালাইন দিয়ে কোলন দিয়ে লিখলাম লেফট। অ্যাকচুয়ালি বাই ডিফল্ট লেফটেই থাকে, যেমন এই লেখাটা দেখেন লেফট সাইডে অ্যালাইন্ড আছে, কিন্তু রাইট সাইডে এই এমটা একটু ভিতরে, এই এমটা একটু বাইরে। সো বাই ডিফল্ট লেফট থাকে। আমরা যদি সেটাকে চেঞ্জ করতে চাই, লেফটের বদলে রাইট লিখতে পারি। যখন রাইট লিখলাম দেখুন লেখাগুলো সব ডান পাশ থেকে বসেছে, অর্থাৎ অ্যালাইনমেন্টটা ডান পাশে হয়েছে। যদি আমরা রাইট না লিখে লেফট না লিখে সেন্টার লিখি, সেন্টার লিখলে দেখুন মাঝখান থেকে হয়েছে, দুই সাইড দিয়ে ফাঁকা। এবং এটা না লিখে যদি জাস্টিফাই, JUSTIFY জাস্টিফাই লিখি, তাহলে দেখুন দুপাশে মিলে গিয়েছে, তাই না? ডান পাশেও বাম পাশেও অ্যালাইনমেন্টটা ঠিক আছে, ডান পাশেও অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এই অ্যালাইনমেন্টটাকে বলা হয় জাস্টিফাই অ্যালাইনমেন্ট। সো আমরা টেক্সট অ্যালাইন সম্পর্কে বুঝতে পারলাম। এবারে আমরা দেখব টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মটা কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে একটা লেখা সবগুলো বড় হাতের, আমরা যাই লিখি না কেন সেটাকে আমরা সব বড় হাতের অথবা সব ছোট হাতের বানিয়ে দিতে পারি। অথবা দেখুন এখানে ওয়াই ট্যাগ বড় হাতের আছে, কিন্তু বাদবাকি সব ছোট হাতের আছে। কিন্তু আমরা যদি এখানে লিখি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস যদি লিখি এবং সেমিকোলন দিই, তো আমাদের লেখাগুলো সব বড় হাতের অক্ষর হয়ে গেল, তাই না? কারণ কি, আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস অর্থ হচ্ছে বড় হাতের। যদি লোয়ার কেস দিই, দেখুন আমাদের এখানে ওয়াইটা কি আছে, বড় হাতের আছে, কিন্তু লোয়ার কেস দেওয়ার ফলে সব অক্ষর ছোট হাতের হয়ে গেল। আর যদি লোয়ার কেস আপার কেস না দিয়ে আমরা যদি ক্যাপিটালাইজ দিই, অর্থাৎ প্রতিটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাদবাকি সবটা ছোট হাতের হবে। দেখুন প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়েছে, এটাকে বলা হয় ক্যাপিটালাইজ। ওকে, এরপরে আমরা দেখব লেটার স্পেসিং। লেটার স্পেসিং শব্দটা দেখলে আমরা বুঝতে পারি যে লেটার স্পেসিং কি, অর্থাৎ একটা লেটার থেকে, একটা অক্ষর থেকে আর একটা অক্ষরের দূরত্ব। আমরা লেটার স্পেসিংটা যদি আমরা 10 পিক্সেল দিই, দেখুন কি হয়। আমাদের স্বাভাবিকভাবে এভাবে লেখা আছে, 10 পিক্সেল দেওয়ার ফলে প্রত্যেকটা অক্ষর, একটা অক্ষর থেকে অন্য অক্ষরের দূরত্ব 10 পিক্সেল হয়ে গিয়েছে। সো এটাকেই বলা হয় লেটার স্পেসিং। টেক্সট ইনডেন্ট। টেক্সট ইনডেন্টটা কি? টেক্সট ইনডেন্টটা হচ্ছে আমরা যখন একটা প্যারা লিখি, যেমন আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পুরনো পদ্ধতিতে যে অ্যাপ্লিকেশন দরখাস্তগুলো লেখা হয়ে থাকতো, সেগুলো দেখবেন যে প্রতিটা প্যারা শুরু করা হয় একটু ডানে গিয়ে। তো টেক্সট ইনডেন্টটা হচ্ছে ঠিক সেইটা, অর্থাৎ আমরা টেক্সট ইনডেন্ট দিয়ে কতটুকু ডানে সরবে সেটা আমরা সেট করতে দিতে পারি, অর্থাৎ প্যারার শুরুটা একটু ডান থেকে সরে আসবে। যেমন টেক্সট ইনডেন্ট 60 পিক্সেল, অর্থাৎ দেখুন আমাদের প্যারাটা ঠিক এখান থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা যখন টেক্সট ইনডেন্ট দিলাম প্যারাটা 50 পিক্সেল ডানে সরে এসেছে। আমরা আমাদের একটু সৌন্দর্যের জন্য লেটার স্পেসিংটা আমরা কমিয়ে দিয়ে জাস্ট 1 পিক্সেল দিয়ে দিই। দেখুন এবারে বোঝা যাচ্ছে যে টেক্সট ইনডেন্টের মাধ্যমে এই প্যারাগ্রাফের প্রথম লাইনটা ডানে সরে এসেছে 50 পিক্সেল, সরি 60 পিক্সেল। এটাকে আপনি যতখানি বাড়াবেন ততখানি সরে আসবে। তো দেখুন আমাদের লেখাটা সরে এসেছে, 100 পিক্সেল সরে এসেছে। তো আমরা টেক্সট ইনডেন্ট বুঝলাম। এবার হলো ওয়ার্ড স্পেসিং। এর আগে যেমন লেটার স্পেসিং ছিল, একটা লেটার থেকে আর একটা লেটারের দূরত্ব কতটুকু, ওয়ার্ড স্পেসিংটাও ঠিক সেরকম একটা ব্যাপার। ওয়ার্ড স্পেসিংটা কি হয়? ওয়ার্ড স্পেসিংটা একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের দূরত্ব কতটুকু হবে সেটা ঠিক করে। আমরা 30 পিক্সেল দিলাম। দেখুন এবারে এই শব্দগুলোর মাঝখানে একটা শব্দ থেকে আর একটা শব্দ দূরে সরে গিয়েছে, এটাকে বলা হয় ওয়ার্ড স্পেসিং। আমরা এটা দেখে ফেললাম, এবারে আমরা স্বাভাবিক করে দিই একটু, অর্থাৎ স্পেসটা কমিয়ে দিই। এবারে আমরা দেখব টেক্সট ডেকোরেশন, অর্থাৎ টেক্সট ডেকোরেশনটাও আমাদের একটা ট্যাগের বিকল্প হিসেবে ইউজ হয়, অর্থাৎ ইউ ট্যাগ যেটা আছে, ইউ ডেল সেই এবং এস এই ট্যাগের। যেমন আমরা যদি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিই তো কি হবে, টেক্সট ডেকোরেশন যখন আন্ডারলাইন দেব দেখেন টোটাল টেক্সটের নিচে আন্ডারলাইন হয়েছে। যদি আন্ডারলাইন সরিয়ে
যদি আন্ডারলাইন সরিয়ে আমরা আমরা যদি অন্য একটা স্টাইল দিই, যেমন টেক্সট ডেকোরেশন ওভারলাইন যদি আমরা ইউজ করি, ওভারলাইন ইউজ করলে যেটা হবে, আমরা ওভারলাইন ইউজ করি অর্থাৎ উপর থেকে লাইনটা হবে। ওভার অর্থ কি উপরে না, সেই জন্য উপর থেকে লাইনটা হবে। এবারে যদি লাইন থ্রু দিই, দেখুন আন্ডারলাইন মানে কিন্তু আমাদের ইউ ট্যাগ ছিল, সেই ইউ ট্যাগের বিকল্প হিসাবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আমরা ইউজ করতে পারি। একইভাবে লাইন থ্রুটা আমরা আমাদের কি করে, মাঝখান থেকে একটা দাগ তৈরি করবে, টোটাল লেখার মাঝখান থেকে একটা দাগ তৈরি করবে। তো আমাদের এই ট্যাগটা কি ছিল, ডেল অথবা এস এর মাধ্যমে আমরা যে কোনো শব্দ অথবা লেখার মাঝখান থেকে দাগ দিতে পারতাম। তো আমাদের এখন আর সেই ট্যাগের প্রয়োজন নেই, আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে টেক্সট ডেকোরেশন লাইন থ্রু দেওয়ার মাধ্যমেই এটা করতে পারি। সো এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোয়াইট স্পেস। আমাদের বাই ডিফল্ট হোয়াইট স্পেসটা নর্মাল থাকে, অর্থাৎ আমাদের লেখাটা আমাদের যে এরিয়াটা আছে তার ভেতরেই সীমাবদ্ধ থাকে। যখন এরিয়ার থেকে বড় হয়ে যায় তখন এরিয়ার ভিতরে যেখানে স্পেস পায় সেখান থেকে ব্রেক হয়ে যায়। এভাবে করে করে লাইনটা ঠিক হয়। কিন্তু আমরা যদি হোয়াইট স্পেসটা নর্মাল না দিয়ে নো র্যাপ দিই, তো দেখুন লাইনটা আমার এরিয়া অনুযায়ী ভেঙে গেল না, বরঞ্চ লাইনটা লম্বা হয়ে গেল, তাই না? অর্থাৎ সরাসরি যতখানি একসাথে আছে ততখানি একসাথে চলে গেল, ও আর নিজেকে নো র্যাপ অর্থ হচ্ছে র্যাপিং এর ভিতরে থাকবে না। এর আগে বাই ডিফল্ট যখন নর্মাল ছিল তখন আমাদের স্ক্রিনের যে সাইজ, সেই সাইজের ভিতরে ও ভেঙে ভেঙে এক লাইনের পরে আর এক লাইন আসতো, কিন্তু নো র্যাপ দেওয়ার কারণে টোটালটা একসাথে এসেছে। সো আমরা নো র্যাপটা বুঝলাম, নো র্যাপ না দিয়ে বাই ডিফল্ট নর্মাল আমরা ইউজ করি আপাতত। আমাদের হোয়াইট স্পেসের ব্যাপারটা যেহেতু আমরা বুঝে ফেললাম, এবারে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এবার দেখাবো কি করে স্প্যানটার ইউজটা আসলে কি। হয়তো আপনি আমরা এখনো বুঝতে পারিনি স্প্যানটা কি, কারণ স্প্যানটা আমি খুব বেশিভাবে আলোচনা করিনি। যেমন মনে করুন এই লেখাটা আমরা এখানে সব স্টাইল মুছে দিচ্ছি, স্টাইলটা মুছে দিই। দেখুন আপনাদের এই লেখাটায় যখন আমি আন্ডারলাইন দিলাম পুরোটা আন্ডারলাইন হয়ে গেল, তাই না? তো পুরোটাই আন্ডারলাইন হয়ে গিয়েছে। সো এই যে আন্ডারলাইন হলো, আমি যদি চাই যে না পুরোটা আন্ডারলাইন হবে না, শুধুমাত্র ডেভেলপমেন্ট কোর্স এইটুকু, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এই লেখাটুকু আন্ডারলাইন হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কখনো এখানে বলতে পারবো না যে এটা পি ট্যাগ, এভাবে আমরা দিতে পারবো না। এভাবে দিলে সেটা ভুল হবে। পি ট্যাগের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এভাবে আমরা কখনোই দিতে পারবো না, কারণ সেটা একটা প্যারাগ্রাফ তৈরি করবে এবং পি ট্যাগের ভিতরে পি ট্যাগ নেওয়াও যায় না। তো এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কি করব, এমন একটা ট্যাগ নেব যেটার কোনো নিজস্ব বৈশিষ্ট্য নেই, যেমন স্প্যান নেব এবং এই স্প্যানের একটা ইনলাইন সিএসএস দেব। ইনলাইন সিএসএস দেওয়ার সিস্টেম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট লিখতে হবে, ইকুয়াল ডবল ইনভার্টেড কমা, তার ভিতরে লিখতে হবে। আমরা যদি আন্ডারলাইন করতে চাই, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করলাম। দেখুন শুধু ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কথাটুকু কিন্তু আন্ডারলাইন হয়েছে। এবার এটার কালার চেঞ্জ করতে পারি আমরা, কালার রেড হলো। আমরা ফন্টের সাইজটাকে বড় করে দিতে পারি, ফন্ট সাইজ 20 পিক্সেল। দেখুন ফন্টের সাইজটা বড় হলো। ফন্ট ওয়েট দিতে পারি, ফন্ট ওয়েট 900, অর্থাৎ বোল্ড করে দিলাম। এবারে দেখুন স্টাইলটা কতখানি চেঞ্জ হলো। টোটাল লেখার ভিতরে এই যে ফন্টের কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল। এটাকে বলা হয়
এই যে আমরা কেবল যেটা দেখলাম এটা হচ্ছে স্প্যানের কাজ, অর্থাৎ এমন একটা ট্যাগ নেয় যেটা নিজস্ব কোনো স্টাইল নেই, নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই, নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নেই, তো তাকে আমি কাস্টম কোনো অ্যাট্রিবিউট দিলাম। এটাই হচ্ছে স্প্যান ট্যাগের কাজ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে ক্লাসের আমাদের কোর্সে যা কিছু ছিল আমরা অলরেডি সেটা দেখিয়েছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।